হ্যালো বন্ধুরা, নিউ ইয়ার রিভিউ চ্যানেলে সবাইকে আবার স্বাগত। আজ আলোচনা করব টপ 12 সাউথ ইন্ডিয়ান মুভিজ, দক্ষিণ ভারতের সেরা 12টি সিনেমা সম্পর্কে। কখনো মিস করো না, জীবনে একবার হলো দেখবে। লাইফ পারপাস সিনেমা কিন্তু এগুলো, যার মধ্যে থাকছে অ্যাকশন, ইমোশন, মোটিভেশন, স্টাডি পারপাস। তুমি অ্যাকশন পাবে, ইমোশন পাবে, মোটিভেশন পাবে এবং পড়াশোনার বিষয়ে অনেক কিছু পাবে। মিস করবে না কখনোই এই মুভিগুলো, দেখতে থাকো পরপর কী কী দিচ্ছি। আর তুমি কি এমন সিনেমা খুঁজছো যেগুলো একবার দেখলে ভুলতে পারবে না? আজ আমি নিয়ে এসেছি টপ 12 সাউথ ইন্ডিয়ান মুভিজ, যেগুলো মিস করলে সত্যি পস্তাতে হবে। দেখে যাও। নাম্বার 1 যে সিনেমাটা সবার প্রথম সবার মন কেটেছিল, যেটা জাতীয় পুরস্কার প্রাপ্ত একটা সাউথ ইন্ডিয়ান মুভি, সেটা হলো জয় ভীম। এই গল্পটার একটু সামারি আমি বলে দিচ্ছি, সারাংশ। এই গল্পটার একটু সারাংশ সামান্য হলেও আমি বলে দিচ্ছি। জয় ভীম যখন মুক্তি পায় তখন সালটা 2021 সাল। এটি একটি অত্যন্ত প্রভাবশালী তামিল ভাষায় আইনি ড্রামা বা লিগাল ড্রামা। যারা ল নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য বেস্ট মুভি হতে চলেছে এটা। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন টি.জে. জ্ঞানভেল এবং প্রধান চরিত্রে যিনি আমাদের হিরোর লিড রোল করছেন তিনি হলেন সূর্যা। সূর্যা এখানে হিরো। ছবিটি 1993 সালে তামিলনাড়ুর কুদ্দালোর জেলার একটি সত্য ঘটনার অবলম্বনে নির্মিত। এটি ইরুলুর নামক একটি অধিবাসী সম্প্রদায়ের দম্পতি রাজা কান্নুর এবং সেনগেলি এর সংগ্রামকে বর্ণনা করেছে, যেখানে দেখানো হয় মিথ্যা অভিযোগ এবং গ্রেফতার করে পুলিশ একটি আদিবাসীকে মিথ্যা অভিযোগে জেলে পাঠায় এবং তাকে স্বীকার করতে বাধ্য করা হয় যে সে সব কিছু ভুল কাজ করেছে, সোনা চুরি করেছে, কিন্তু সে আদৌ করেনি। লাস্টে তাকে পিটিয়ে পর্যন্ত মারা হয়, যখন আমাদের সংবিধানের রিটস আছে 32 নম্বর ধারা। 32 নম্বর ধারাতে 5টা আমাদের রিটস আছে, সেখানটায় দেখা যায় হেবিয়াস কর্পাস বলে একটা কথা আছে। মানে সশরীরে ব্যক্তিকে, আসামি ব্যক্তিকে কোর্টে হাজির করা। তখন দেখা যায় পুলিশ যাকে মেরে ফেলেছিল পিটিয়ে বিনা অপরাধে, তখন সেই মানুষটাকে হেবিয়াস কর্পাসের আদেশেও তাকে সশরীরে আনতে পারে না। এর ফলে আমাদের যে সূর্যা লিড রোল যে আছে হিরো, সে আইনি লড়াই লড়ে। তখন দেখা যায় সমস্ত ঘটনা একের পর এক বেরিয়ে আসছে। এখানে পুলিশের দুর্নীতি এবং বাস্তব সত্য ঘটনাকে অবলম্বন করে সমস্ত ঘটনা বর্ণিত হয়েছে পরপর, এবং পুলিশ কত সুন্দরভাবে সেটা ধামাচাপা দিচ্ছে রাজা কান্নুরের মৃত্যুটাকে, সেটা এই গল্পের মধ্যে আমরা খুব ভালোভাবে দেখতে পাবো। এটা কিন্তু রিয়েল বেস্ট সিনেমা, সত্যি ঘটনা অবলম্বনে তৈরি এটা। ছবিটিতে মূল বার্তা হচ্ছে দলিত এবং উপজাতি সম্প্রদায়গুলির উপর উচ্চমানের চাপিয়ে দেওয়া শোষণ আর পুলিশের সংবেদনশীলতার একদমই নেই যে সমস্ত পুলিশদের, এবং সাধারণ মানুষের প্রতি, মানে গরিব মানুষ যারা হয় না তাদের জন্য টোটালি, যারা লো কাস্ট, ঠিক আছে, এখানে কাস্ট সিস্টেমটাকেও দেখাচ্ছে, লো কাস্ট সিস্টেম দেখাচ্ছে যে এখানটায় কীভাবে একটা গরিব মানুষকে অসহায়ভাবে পিটিয়ে মারা হচ্ছে এবং সমাজ কিছুই করছে না তার জন্য। সেখানে একটা লয়ার যে সরকারিভাবে কোনো টাকা না নিয়ে মানুষকে সাহায্য করছে, উকিল যদি পারে অনেক কিছু করতে পারে, পাওয়ার যার কাছে থাকে সে কিন্তু অনেক কিছু করতে পারে। তাই জন্য এখানটায় দেখাচ্ছে আমাদের মেন মোটিভ, পাওয়ারটাকে সঠিক জায়গায় ব্যবহার করতে হবে। তুমি দেখে নেবে মুভিটা, অপূর্ব সুন্দর একটা মুভি, যেটা অবশ্যই সবাইকে দেখা উচিত, চোখ খুলে যাবে। লাস্টে লাস্টে আমাদের এই গল্পের দেখা যায় যে বিচার পায়, সে হচ্ছে সঠিক বিচার পায়। সূর্যার পাওয়ারে, দেখা ল পাওয়ারে ও সঠিক বিচার পাচ্ছে এবং গল্পটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এটা ইমোশনাল গল্প এবং তার সাথে স্টাডি পারপাসের জন্য বিখ্যাত। দ্বিতীয় নম্বর যে মুভিটা অবশ্যই মেয়েদের, এটা একদম মাস্ট ওয়াচ পারপাস, দ্য গার্লফ্রেন্ড। এটা অবশ্যই গার্লসরা তো দেখবেই দেখবে। এটা লিড রোলে আমাদের হিরোইন আছে রশ্মিকা মান্দানা। রশ্মিকা মান্দানাকে তোমরা সবাই চেনো কিউটেস্ট গার্ল হিসেবেই চেনো।
স্মাইল খুব সুন্দর। ওই যে পুষ্পা সিনেমার যে নায়িকা আছে সেটা রশ্মিকা মান্দানা। এই জায়গাটায় দ্য গার্লফ্রেন্ড মুভিটা হয়তো অনেকে দেখে থাকেনি, পুষ্পা সবাই দেখেছে কিন্তু গার্লফ্রেন্ড মুভিটা অনেকে দেখিনি। গার্লফ্রেন্ডটা আমার মতে সব থেকে আগে দেখা উচিত মেয়েদের। এই জায়গাটায় রশ্মিকা মান্দানা এত সুন্দরভাবে অভিনয় করেছে, অভিনয় জগতে সে কতটা পাকাপোক্ত সেটা সে প্রমাণ করে দিয়েছে যে আমি এখানে অভিনয় করতে এসেছি, অন্য কিছু ছ্যাঁচালামি করতে আসিনি, সেটা পুরোপুরি পাকাপোক্তভাবে সে প্রমাণ করে দিয়েছে। টক্সিক রিলেশনশিপ, টক্সিক মানে যারা জানে না তাদেরকে বলে দেয় বিষাক্ত একটা সম্পর্ক থেকে সে কিভাবে বেরিয়ে এসেছে, সেই গল্পটা এখানটায় এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, তুমি না দেখলে বুঝতে পারবে না। আর শেষের পার্টটা তো আরও সুন্দর এই গল্পে। এখানটায় রশ্মিকা মান্দানার নাম হয় ভূমা, যে হচ্ছে ইংলিশ অনার্স নিয়ে পড়াশুনো করেছিল এবং একটা ভুলবশত একটা সম্পর্কে জড়িয়ে পড়ে, কিন্তু সেই সম্পর্কটা তাকে কীভাবে বিষাক্ততে পরিণত করে দিয়েছিল, লাস্টে সে কীভাবে ফিরে আসলে সম্পর্ক থেকে এবং নিজের নতুন জীবন সৃষ্টি করলো, তার উপরে অসাধারণ একটা সিনেমা তৈরি হয়েছিল দ্য গার্লফ্রেন্ড। সবাই অবশ্যই দেখে নিও, সবাই দেখে নিও। তৃতীয় নম্বর যে মুভিটা আসছে সেটা হচ্ছে আমাদের সব থেকে ফেভারিট মুভি ডি ড্র্যাগন। এটা নতুন একটা নায়ক এসছে, তার নাম হচ্ছে প্রদীপ রঙ্গনাথন। এই প্রদীপ রঙ্গনাথন দেখতে কিন্তু একদম পুরো একটা লাঠির মতো দেখতে। আমাদের দক্ষিণ ভারতের নিশ্চয়ই ধনুষকে দেখেছি, তার থেকেও রোগা, ধনুষের থেকেও রোগা, কিন্তু এর যে অসাধারণ প্রতিভা রয়েছে অ্যাক্টিং করার, সেইটা আমরা কেউ মিস করবো না, অবশ্যই দেখতে হবে, সবাই মিলে দেখতে পারবে। এটা ফ্যামিলিকে নিয়ে বসে দেখার মতো একটা অসাধারণ মুভি দি ড্র্যাগন। ড্র্যাগন অবশ্যই দেখে নেবে, 2025 সালে মুক্তিপ্রাপ্ত। এখানটায় আছে শিক্ষা, এডুকেশন পারপাস আছে, পিতামাতা যে সন্তানের প্রতি নিজের সমস্ত জীবন ত্যাগ করে দিয়েছে, সমস্ত কিছু ত্যাগ করে দিয়েছে, সেটার একটা জ্বলন্ত উদাহরণ এই সিনেমাটা। এবং সমাজের ভণ্ডামি, যে কিভাবে একটা চাকরির জন্য সে অন্য লোকের চাকরি মেরে সে মানে ভুলবশতভাবে জাল সার্টিফিকেট তৈরি করে সে বড় কোম্পানিতে চাকরি পায়, এবং সেই সব কিছু কর্মজীবন, একটা ছেলের জীবন কত পরিমাণে কঠিন হতে পারে, তাকে প্রতিনিয়ত কষ্ট করে বেঁচে থাকতে হয় এবং সমস্ত পরিবার যে একটা প্রেশার তাকে নিয়ে চলতে হয়, এবং তার মধ্যেও আসে একটা প্রেম। প্রেম তো সবার মধ্যে একবার না একবার আসে, সেটাকে আবার ব্রেকআপ হচ্ছে। এই ব্রেকআপ ছেড়ে সে কীভাবে আবার লাইফে আবার এগিয়ে চলেছে, সেটার উপর একটা অসাধারণ মুভি এটা। এখানে দেখা যায় রাঘবন একজন মেধাবী ছাত্র তার পছন্দের মেয়ের দ্বারা প্রত্যাখ্যিত হবার পর ড্রাগনে রূপান্তরিত হয়, কারণ মেয়েটি খারাপ ছেলেদের পছন্দ করে না। সে 48টি বকেয়া সহ এক উচ্ছৃঙ্খল ও বেপরোয়া কলেজের ছাত্রে পরিণত হয় এবং অবশেষে তাকে সাসপেন্ডও করা হয়। দেখা যায় যে ব্যর্থতার কারণে তার প্রেমিকা সম্পর্ক ভেঙে দিয়েছে। ক্রুদ্ধ ব্যতীত রাঘবন তার প্রেমিকাকে নতুন সঙ্গীর চেয়েও বেশি বেতন পাওয়ার জন্য একজন সহজ পথ বেছে নিয়ে সফল হবার প্রতিজ্ঞা করে। শুরুতেই সময় নষ্ট করা এবং জীবনে অনেকে শুরুতে কী করে, সে টাইম ওয়েস্ট করে দেয়, টাইমটাকে ওয়েস্ট করে। আমরা সবাই তাই করি, সময় থাকতে সময়ের মূল্য বুঝি না, লাস্টে গিয়ে পস্তাই। সেটা যাতে না হয় তার জন্য বলেছি কিন্তু ড্রাগন মুভি দেখে নিতে। সাউথের অসাধারণ মুভি আছে সব একের পর এক। লাস্টে কী হয়, যে শুরুতে সে সময় নষ্ট করে চাকরি পাওয়ার জন্য অনৈতিক পথ অবলম্বন করে, বাবা মাকে প্রতারণা করে, নিজেকে প্রতারণা করে। গল্পটি একজন দায়িত্বশীল ব্যক্তি হয়ে ওঠার একটা রেসপন্সিবল দায়িত্ব, একটা দায়িত্ব জ্ঞানহীন ব্যক্তিতে পরিণত হওয়ার গল্প এটা। এখানে দেখা যায় সে কি সুন্দরভাবে নিজেকে লাস্টে মানিয়ে নেয় যে না, আমি সমস্ত ভুল পথ ছেড়ে সঠিক পথে আসবো। অপূর্ব মুভি, অবশ্যই দেখো, মাস্ট ওয়াচ মুভি কিন্তু এগুলো। নাম্বার 4-এ যে সিনেমাটা আসে সেটা হচ্ছে জার্সি, আমাদের সব থেকে ফেভারিট একটা মুভি সাউথের। এটা হচ্ছে স্পোর্টস ড্রামা, যারা স্পোর্টস নিয়ে অবশ্যই সিনেমা দেখতে পছন্দ করো তাদের জন্য একটা রত্ন, এটা রত্ন। এখানে 36 বছর বয়সী নায়কের ক্রিকেটে আবার প্রত্যাবর্তন করা, সেটা পুরোপুরি দেখায় যে সে কীভাবে নিজের সমস্ত ব্যর্থতা এবং সমস্ত কিছুকে মানে সরিয়ে রেখে, এত প্রেশার, সমস্ত কিছুকে সে সরিয়ে রেখে কীভাবে সে এগিয়ে চলেছে, কাউকে তোয়াক্কা না করে সে নিজের স্বপ্নটাকে, ড্রিমটাকে ফুলফিল করছে। ড্রিম একটা বিরাট বড় জিনিস, কেউ এটা ফুলফিল করতে পারে, আবার কেউ এটা ফুলফিল না করতে পারে, সারা জীবন পস্তায় যে আমি যদি ওইটা করে ফেলতাম তাহলে আমি আজকে ওই জায়গাটা থাকতাম, কিন্তু ঠিক যে জায়গাটা থাকার সময় ছিল সেই জায়গাটা সে ছিল না।
ঠিক সেই সময় তার সাথে হয়তো ভালো মানুষের পরিচয় হয়নি, দেখা হয়নি, এই জন্য সে ড্রিমটাকে পূরণ করতে পারেনি। এখানে দেখায় সে অল্প বয়সে ড্রিম পূরণ করতে না পারলেও 36 বছর বয়সে সে তার ছেলের জন্য ড্রিমটা পূরণ করে। এখানে দারুণ একটা বাবা ছেলের সম্পর্ক দেখিয়েছে। বাবা ছেলের সম্পর্ক যে কী সুন্দর হতে পারে সেটা দেখিয়েছে। বাবা ছেলের সম্পর্কের উপর একটা অসাধারণ মুভি এটা, আর এর গানগুলো তো অপূর্ব ছিল। এখানে দেখা যায় বয়সের বাধা পেরিয়ে সে সমস্ত কিছুকে জয় করছে, কত কষ্ট করে সমস্ত রোগটাকে চেপে সে একের পর এক ম্যাচ জিতছে, এবং নানা মানুষের কটূক্তি হাত থেকেও সে বেঁচে ফিরে নিজের আশা পূরণ করছে। নানা প্রতিকূলতা বয়সের বাধা পেরিয়ে তিনি ভারতীয় ক্রিকেট দলে সুযোগ পান, যা জীবন এবং আত্মবিশ্বাসে ফিরিয়ে দেয়। এটা একটা অপূর্ব সিনেমা। এটা নিয়ে একটা হিন্দিতেও সিনেমা বেরিয়েছিল শাহিদ কাপুরের উপরে, আর আমাদের এখানে যে লিড রোল আছে সে হচ্ছে নানি। 5 নম্বর যে সিনেমাটা সেটা হচ্ছে 777 চার্লি, 777 চার্লি। এখানে দেখা যায় একটা কুকুরের সাথে একটা মানুষের অসাধারণ একটা সম্পর্ক দেখাচ্ছে, যেখানে দেখা যায় একজন রাগী মানুষ, সে একলা থাকে, কোনো ধর্ম টর্ম মানে না। এখানে সেই রক্ষিত শেট্টি আছে, আমাদের হিরো হচ্ছে, এখানে দেখা যায় যে আমাদের হিরো রক্ষিত শেট্টি তোমরা সবাই জানো, উনি হচ্ছে ওই রশ্মিকা মান্দানার প্রথম স্বামী। লাস্টে ওনাদের তো ডিভোর্সের পরে উনি আলাদা হয়ে গেছে, রশ্মিকা মান্দানা এখন দেবরাকুন্ডাকে বিয়ে করেছে। রক্ষিত শেট্টির একটা মুভি, এটা ছিল অসাধারণ একটা মুভি, জাস্ট অসাধারণ। 777 চার্লি একটা কুকুরের নাম। এখানে দেখা যায় একটা রাগী মানুষ কীভাবে সে পরিবর্তন হচ্ছে একটা ল্যাবরেটর কুকুর চার্লির বন্ধুত্ব পেয়ে, জীবনের মানে খুঁজে পাওয়া। এখানটা ইয়েস দর্শক, আমার সব থেকে ভালো বিষয় হচ্ছে জীবনের মানে খুঁজে পাবা, লাইফ পারপাস খুঁজে পাবা, যে যার কেউ ছিল না তার পিছনে একটা কুকুর এসেছে, সে কুকুরটাকে নিয়ে এসে তার জীবনটাকে পুরো অতিবাহিত করে দেয়। এবং ধর্ম সমাজের থেকে বিচ্ছিন্ন একঘেয়ে জীবনযাপন করা একটা কারখানার শ্রমিক কীভাবে একটা কুকুরের ছোঁয়া পেয়ে এবং ধীরে ধীরে সেই বিরক্তিকর অবস্থা ছেড়ে সে একটা ভালোবাসায় পরিণত হয়। তার উপরে অসাধারণ মুভি এটা, সবাই দেখে ফেলো, অসাধারণ এটা। আর এর আগে যেটা বলেছিলাম আমি, জার্সি মুভিটা, ওটা ছেলেদের জন্য কিন্তু মাস্ট ওয়াচ, যেরকম দ্য গার্লফ্রেন্ড মেয়েদের জন্য মাস্ট ওয়াচ, আর ছেলেদের জন্য হচ্ছে জার্সি মাস্ট ওয়াচ। আর এই 777 চার্লি আর অন্যান্যগুলো তো সবাই দেখবে। 6 নম্বর যে সিনেমাটা সেটা আমার সব থেকে হৃদয়ের কাছের সিনেমা, একটা সব থেকে প্রিয় সিনেমা, শ্যাম সিংহা রয়। এটা হচ্ছে সাউথের উপরে, আমি যে কটা সিনেমার কথা বলছি সে কিন্তু হিন্দিতেও পাওয়া যাবে অ্যাভেলেবল, হ্যাঁ, তাই জন্য বলছি। শ্যাম সিংহা রয় হচ্ছে পুনর্জন্মের উপর গল্প, যেখানে হিরো হচ্ছে ন্যাচারাল সুপারস্টার নানি, যে হিট 3 করেছিল, আবার হাই নান্না করেছিল, ঠিক আছে, সেই নানি ন্যাচারাল সুপারস্টার। কলকাতার প্রেক্ষাপটের উপরে এই গল্পটা তৈরি করা হয়েছিল, এবং নায়িকা ছিল সাই পল্লবী, যিনি ছিলেন দেবদাসী। আর দেবদাসী মানে তোমরা তো জানোই, যারা আগেকার দিনে যে সমস্ত মেয়েরা দাসী হিসেবে মন্দিরের নাচ গান করতো এবং পুরোহিতদের সাথে থাকতো তাদেরকে বলা হতো দেবদাসী। আরও অনেক কিছু হতে পারে, আরও তুমি পড়ে নিও, গুগলে সার্চ মেরে দিয়ে দেখে নিও। আর লাস্ট সিন তোমায় কিন্তু কাঁদাবে বলে দিচ্ছি। লাস্ট সিনটা এত হার্ট ওয়েলভিং সিন যে তুমি মানে কতদিন যে ভাববে যে যে এমনও হতে পারে। ঠিক আছে, আমি একটুখানি তাও সামারিটা বলছি, শুনে নাও। এখানে দেখা যায় গল্পটি, যে নানি আমাদের লেড হিরো, তার নাম হয় বাসু, সে পুনর্জন্মের কাহিনী দেখে এবং সেটার উপরে একটা গল্প তৈরি করে। শ্যাম সিংহ রয় নামক এক সমাজ সংস্কারক লেখকের জীবন কিন্তু আবিষ্কার করে ফেলে। সে একটা সিনেমা তৈরি করে, ডাইরেক্টর, তারপরেও তার উপরে একটা চুরির অপবাদ আসে, সিনেমা চুরি করার। লাস্টে সে জানতে পারে যে মানে সবাই যখন আইনি লড়াই লড়ে তখন জানতে পারে না, বাসু আর শ্যাম সিংহ রয়ের যে গল্প সেটা টোটালি আলাদা ছিল, কিন্তু আলাদা মানুষ হওয়া সত্ত্বেও তাদের পুনর্জন্মের সাথে মিল আছে। আর দেখা যায় যে একটা প্রজাপতিকে নিয়ে সমস্ত কিছুটা ভেঙে যায়, যে প্রথাটা, যে শ্যাম সিংহ রয় একটা প্রজাপতি এঁকেছিল নৌকার উপরে, আর বাসুদেব বর্তমানে যে আমাদের বাসুদেব গল্প লিখছে সেও কিন্তু একটা প্রজাপতি আঁকে। এর ফলে লাস্টে দেখা যায় যে দুজনেরই মিল ঘটছে, আইনি লড়াই বাসুদেব জিতে যাচ্ছে এবং দেবদাসী যে প্রথা ওটা ভেঙে যাচ্ছে। ওকে, তারপরেরটা দেখো। 7 নম্বরে যে মুভিটা হচ্ছে সেটা হচ্ছে হৃদয়ম। এটা সব থেকে ফেভারিট একটা মুভি, সবার জন্য ছিল এটা, একটা ভীষণ সুন্দর মুভি। এই মুভিটা কী হচ্ছে, বাংলায় আমি লিখে দিয়েছি হৃদয়ম, সবাই দেখো। এর যে অসাধারণ গান আছে সেটা সব মানুষকে মুগ্ধ করেছিল। এখানে আব্দুল হিসাবের একটা গান আছে না, হৃদয়ম
আর ব্যাপক গান আছে এতে, এত সুন্দর গান যে একবার তুমি শুনলে মনে হবে যেন বারবার এটা বারবার শুনি। আর এটা পুরো মুভিটা কী হয়, একটা কলেজ লাইফের উপরে পুরো মুভিটা আধারিত, এবং এটা কেরিয়ার পারপাস মুভি। তার সাথে লাভ, ব্রেকআপ, রেসপন্সিবল একটা মানুষ কীভাবে পরিণত হচ্ছে এত কিছু উপেক্ষা করে। এবং রিদমে প্রথম ভাগে দেখা যায় যে অরুণ নামে একটা ছেলে চেন্নাইতে দেখতে দেখতে একটা মেয়ের প্রেমে পড়ে যায়, এবং তাদের কঠিন আবেগ ঘন একটা প্রেম তৈরি হয়। লাস্টে কী হয়, একটা বন্ধুত্বের মধ্যে ভুল বোঝাবুঝি হয়, এবং লাস্টে এটা প্রেমটা ব্রেকআপে পরিণত হয়ে যায়। এবং শেষে দেখা যায় জীবনের পর পরিস্থিতির চাপে অরুণ দর্শনার ব্রেকআপ হয়, এবং এই গভীর প্রভাব তাকে চুরমার করে ফেলে, তার মনটাকে, অরুণের মনটাকে। অরুণ তার হৃদয়ে সামলানোর জন্য কলেজ জীবনে ফোকাস করে, কলেজটাকে সে ফোকাস করে, যে ভাবে না আমি এসব আর লাভ টাভের চক্রে পড়বো না, এবং যা হবে পরবর্তীকালে দেখা যাবে, আগে আমি আমার লাইফ পারপাস মানে আমার জীবনটাকে গড়ে তুলি। যে এইটা দেখা যায় যে সেলফ রিয়ালাইজেশন, মানে কীভাবে একটা ছেলে নিজেকে তৈরি করছে, ক্ষণে ক্ষণে তৈরি করছে সমস্ত কিছু বাধা অতিক্রম করে। এবং এখানে দেখা যায় সে যখন পরবর্তীকালে ফটোগ্রাফার হয়, তখন সে একটা নিত্যা বলে একটা কল্যাণী প্রিয়দর্শিনী বলে যে মেয়েটা আছে না, তার সাথে তার বিয়ে হয়। এবং শেষ ভাগে দেখা যায় যে সমস্ত কিছু মানুষকে মানিয়ে নিতে হয়, যে একটা কত কিছু আমাদের জীবনে ঘটে চলেছে, সব কিছুকে তো আমরা মানিয়ে নিচ্ছি, এবং আগেও মানিয়ে নিতে হবে, এবং সেটা কিন্তু ঈশ্বরের নিয়মে সেটা চলতে থাকবে। সেটার উপর একটা অসাধারণ মুভি এটা, ঠিক আছে? তোমরা সবাই দেখো, এটা ফ্রেন্ডশিপের উপরও একটা আছে, ওটা লেখা হয়নি, লিখে দিচ্ছি এখন, ফ্রেন্ডশিপ। এটা ফ্রেন্ডশিপের উপর একটা দারুণ মুভি, হৃদয়ম, কেউ কিন্তু মিস করবে না এই মুভিটা, এই মুভিটা দেখবেই দেখবে। তারপর দেখো 8 নম্বর মুভিটা হচ্ছে ব্যাঙ্গালোর ডেজ। এইটা কিন্তু আমাদের মানে কত পার্সেন্ট বলবো আমি, এটা 100%-এর মধ্যে 90% মানুষ দেখে ফেলেছে, আর যারা 10% মানুষ দেখেনি তাদের জন্য কিন্তু আমি এটা সাজেস্ট করলাম। ব্যাঙ্গালোর ডেজ অবশ্যই সবাই দেখবে। এখানে দেখা যায় যে ব্যাঙ্গালোর শহরকে ঘিরে 3 বন্ধুর একটা অসাধারণ কাহিনী, যেখানে দেখা যায় যে 3টে চাচাতো ভাই বোনের জীবন কাহিনী তুলে ধরা হয়েছে, যারা তাদের স্বপ্ন পূরণ করতে, ভালোবাসা খুঁজে পেতে, স্বাধীনতাকে অলিঙ্গন করতে ব্যাঙ্গালোরে চলে আসে। অবশেষে হৃদয়ভঙ্গ, বিকাশ, বন্ধুত্বর মধ্য দিয়ে নিজেদেরকে সে আবিষ্কার করে। ব্যাঙ্গালোর ডেজ 3টে যে ভাই বোন আছে এদের মধ্যে সবথেকে অসাধারণ একটা যে কাহিনী আছে সেটার উপরে আধারিত এই গল্পটা, ব্যাঙ্গালোর ডেজ। এখানটা কি হয় যে আমাদের যে হিরো, এখানটা আমরা তো হিরোদের একটু নামটাও লিখে রাখি, সবথেকে ভালো হবে তোমাদের বুঝতে, দুলকার সালমান যিনি ছিলেন, আর নজরিয়া, ফাওয়াদ ফাজিল, এরা ছিল এই গল্পের মধ্যে। এবং এখানে দেখা যায় বেঙ্গালুরু শহরকে স্বপ্নের শহর হিসেবে আমরা সবাই জানি, যেখানে তরুণরা তাদের কাজ খোঁজার জন্য ব্যাঙ্গালোরে যায়, এবং তাদের মধ্যে দেখা যায় যে কেউ কেউ নিজের স্বপ্নটাকে পূরণ করেছে, কেউ কেউ স্বপ্নটাকে পূরণ করেনি, কিন্তু সেই সমস্ত কিছুটাকে একদম সুন্দর পরিবেশন করা হয়েছে এই ব্যাঙ্গালোর ডেজে। তোমার দেখলে মনটা ফ্রেশ ফিল করবে, তুমি ফ্রেশ মাইন্ড হয়ে যাবে। অসাধারণ একটা মুভি, ফ্রেশ মাইন্ডেড একটা মুভির মধ্যে এই লিস্টের মধ্যে ব্যাঙ্গালোর ডেজ পড়ছে। তারপরে দেখো 9 নম্বর যে মুভিটার কথা বলবো সেটা হচ্ছে 96। হ্যাঁ বন্ধুরা, 96 নামে একটা মুভি বেরিয়েছিল, সেটা লিড রোলে ছিল বিজয় সেতুপতি। এর যে সংসগুলো এত সুন্দর যে বিজিএমগুলো বারবার আমাদের শুনতে ইচ্ছে করে। এখানে দেখা যায় যে সিনেমার প্রধান চরিত্র রামচন্দ্রন, বিজয় সেতুপতি একজন ভ্রমণ ফটোগ্রাফার, সেই স্কুল জীবনের স্মৃতি নিয়ে একা জীবনযাপন করে। 22 বছর পর তাদের 1996 ব্যাচের একটি স্কুল রিইউনিয়ন হয়, স্কুল রিইউনিয়ন হয়। সেখানে তারা একসাথে যখন জমা হয় তখন সমস্ত যে নস্টালজিয়া সব ফুটে ওঠে। আমার মতে, আমি সব কিছু বলবো না, সব বললে কেউ আর দেখতে হয়তো যাবে না, আমার কথা শুনে সব কিছু ওখানেই শেষ করে দেবে, কিন্তু আমি চাই তোমরা দেখো, এটা 96 মুভি, মাস্ট ওয়াচ। 10 নম্বর যে মুভিটা আছে সেটা হচ্ছে অবৈশম। এটা, হ্যাঁ, এটা খুব সুন্দর একটা মুভি অবৈশম, যেখানে হিরো হচ্ছে আমাদের ফাহাদ ফাসিল। 3 বন্ধুর গল্প যারা ব্যাঙ্গালোরে পড়াশুনো করতে আসে কলেজে, এবং তারা একটা র্যাগিংয়ের শিকার হয়, প্রচুর পরিমাণ র্যাগিং হয়, তাদের সাথে মারপিটও হয়। এবং এখানে একটা গ্যাংস্টারকে দেখানো হচ্ছে, সে হচ্ছে আমাদের ফাহাদ ফাসিল। এবং একে ঘিরে যে একটা হাসির পরিবেশ এবং অসাধারণ যে একটা সিনেমাটোগ্রাফ তৈরি হয়েছে, সেটা কিন্তু দেখার মতো বন্ধুরা।
এখানে দেখা যায় 3 বন্ধু লাস্টে গ্যাংস্টারকে বলে, এবং এই গ্যাংস্টার কীভাবে এই যারা ওদেরকে র্যাগিং করেছিল তাদেরকে কীভাবে মানে একটু ধোলাই করে সেটা নিয়ে, এবং অসাধারণ একটা পড়াশুনোর পরিবেশ নিয়ে তৈরি এই গল্পটা। কেউ মিস করো না, যারা কলেজ লাইফে আছো তারা অবশ্যই দেখে ফেলো। 11 নম্বরের যে মুভিটা সেটা হচ্ছে RRR, অ্যাকশন ড্রামা, যেখানে জুনিয়র এনটিআর আমাদের হিরো এবং রামচরণ হিরো, আর আলিয়া ভাট হচ্ছে আমাদের হিরোইন। এছাড়া অনেক হিরো এর মধ্যে আছে, তোমরা দেখে নিও। এটা হচ্ছে ব্রিটিশ টাইমলাইনের একটা ইন্ডিয়ার সময়, যে সময় ইন্ডিয়া ব্রিটিশদের অধীনে ছিল সেই সময় একটা মুভি, যেখানে দেখা যায় যে ব্রিটিশরা কীভাবে ভারতীয়দের উপর অত্যাচার করছে, এবং সেটা অত্যাচার কীভাবে তারা উপেক্ষা করে নিজেদের সাহসের মাধ্যমে ভারতকে জয় করে, এবং সমস্ত কিছুর একটা অসাধারণ এবং ফ্যান্টাস্টিক মুভি নিয়ে এই সিনেমাটা হচ্ছে RRR। তোমরা দেখে নিও। এটা অবশ্য তোমরা সব জায়গায় পেয়ে যাবে। এটা আমি বলবো এটা হাই কোয়ালিটিতে দেখো, তবে তোমাদের মজা লাগবে, কারণ আমাদের বাহুবলী সিনেমা যে তৈরি করেছিল তিনি হচ্ছেন এখানকার ডাইরেক্টর। ইয়েস, SS রাজামৌলি এখানকার ডাইরেক্টর। ওনার সিনেমাতে টোটালি মিস করা যাবে না একটাও। ওকে, তার মধ্যে RRR মোস্ট ফেমাস মুভি। লাস্ট মুভি যেটা, সেটা সবথেকে একটা মানে ধরতে গেলে অ্যামেজিং মুভির মধ্যে পড়ে। এটা হাসাবেও যেমন তোমাকে, তেমনই তোমাকে সেলফ রিয়ালাইজেশন করাবে যে এটা কীভাবে হয়ে গেল। এই মুভিটা তুমি দেখতে দেখতে বুঝতে পারবে না যে কীভাবে টাইম চলে যাচ্ছে। ড্রামা থ্রিলার মুভি এটা। বুড়ো লোক প্লাস অল্প বয়সী একটা ছেলের মধ্যে ইগো নিয়ে সম্পর্ক হয়, ইগো নিয়ে দ্বন্দ্ব হয় তাদের মধ্যে, অহংকার, রাগ, হিংসা, ভুল বুঝতে পারা এবং ভুল বোঝাবুঝি নিয়ে একটা গাড়িকে কেন্দ্র করে সব কিছু এই গল্পটা, যেটা হচ্ছে পার্কিং মুভি। এটা জাস্ট মানে কী বলবো তোমাকে, এত সুন্দর একটা মুভি। তুমি যদি এটা দেখো তবে বুঝতে পারবে যে যে পুরুষদের মধ্যে যে সমস্ত রাগটা দেখায় এই মুভিটা, সেটা কীভাবে ফুটিয়ে তুলেছে। দেখা যায় যে শহরে জীবনের কত কিছুকে আমরা মানিয়ে চলতে হয়। শহরে জীবন একটুখানি সামান্য পার্কিংয়ের জন্য যে কী পরিমাণে যে যুদ্ধ হতে পারে, সেইটা নিয়ে একটা এটা মুভি। এই মুভিটা তোমরা সবাই দেখো, ঠিক আছে? আজ এই পর্যন্ত। আমি আবার অন্য ভিডিওতে চলে আসবো, তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওগুলো। ওকে, বাই বাই। আর অবশ্যই তোমরা জানিও এই কটা ভিডিওর মধ্যে তোমরা কটা ভিডিও তোমরা দেখেছো এই 12টার মধ্যে। আর এরকম আরও মুভি লিস্ট পেতে হলে এখনই সাবস্ক্রাইব করে দেখো, এবং নেক্সট ভিডিওগুলো আসতে চলেছে মাইন্ড ব্লোয়িং লিস্ট। সেগুলো মিস করলে কিন্তু তোমরাই পস্তাবে, যে তুমি জানতে পারবে না কিন্তু যে পৃথিবীর মধ্যে ঘটে যাওয়া অসাধারণ সব মুভিদের নাম। আমি আছি তোমাদের জানানোর জন্য, অসুবিধা নাই, দেখে নাও। নিউ ইয়ার রিভিউ চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থেকো আমার।